জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিভে গেছে। ভেতরে ছোট ছোট অনেক কম্পার্টমেন্ট থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া সেখানে নিজস্ব কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন তারা। এদিকে ভয়াবহ এই আগুনে সব মিলিয়ে বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থাপনায় বারবার আগুনের ঘটনা তদন্তের দাবিও জানান তারা। অভিযোগ আমলে নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আমি নিজেই তো আমি তো অ্যাবনর্মাল হয়ে গেছি প্রায়। ঠিক আছে, আমার মাল আমার সামনে পড়তেছে, আমি কি করবো এখন? আমি কিছু করতেও পারতেছি না এখন। কাস্টমসদের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। যেই কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা, এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল, এর লোডটা অনেক বেশি, মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সরকারের কারিগরি ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। রোববার সন্ধ্যায় আন্তঃ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে কথা বলেন তিনি। জানান, ধারাবাহিক অগ্নি দুর্ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যর কোর কমিটি গঠন করা হয়েছে, যা পরবর্তীতে 12 থেকে 14 জনেও উন্নীত হতে পারে। আগামী 5 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কোর কমিটি। এয়ারপোর্টে সিভিল অ্যাভিয়েশনের ফায়ার সার্ভিস থাকলেও আগুন নির্বাপন করার মতো সক্ষমতা ছিল না বলেও জানান তিনি। এছাড়া ঘটনাগুলো নাশকতা কিনা সেটি তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব নয় বলেও জানান তিনি। আগুন তো এটা হঠাৎ করে লাগে, সেটা নির্বাপনের ব্যাপারে সরকারের সক্ষমতা কি অক্ষমতার একটা ব্যাপার আছে, কিংবা এইটাতে আবার ওই প্রতিষ্ঠানেরও তো কিছু দায় রয়ে গেছে, সেইগুলি আমরা সব কিছুই খতিয়ে দেখবো আর কি। এটার পরে এয়ারপোর্ট অথরিটি একটা ইনকোয়ারি কমিটি করেছে, তারা এটা নিরূপণ করবে। দেশে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এক প্রশ্নের উত্তরে জুলাই যোদ্ধাদের নিয়ে করা মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এছাড়াও দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ সমমনা দলগুলো। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান নেতৃবৃন্দ। এতে আগামী 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণ আন্দোলনের ডাকও দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে সরকার প্রধান ও ঐকমত্য কমিশন প্রধানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। বলেন, শুধুমাত্র যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। দাবি করেন, নির্বাচনে বাধা সৃষ্টি করতে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতেই এই আন্দোলন। 20 অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 25 অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 27 অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানা হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন ডাক দেওয়া হবে ইনশাআল্লাহ। জুলাই সনদে স্বাক্ষর করেছি। এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। 2026-এর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ, এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। জামায়াত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন প্রকৃতপক্ষে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা সংস্কারবাদী বা কৌশলী ব্যক্তিদের দ্বারা জনগণ প্রতারিত হবে না। নাহিদ ইসলাম আরও লেখেন, জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডাকে হাইজ্যাক করেছে। দলীয় স্বার্থের জন্য এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তারা। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না, এটি ছিল কারসাজি। এদিকে জামায়াত ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে অস্পষ্ট, বিভ্রান্তিকর, মিথ্যা ও দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে জামায়াত ইসলামী। রোববার রাতে বক্তব্যের প্রতিবাদে জানিয়ে এই বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, নাহিদ ইসলাম তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা বোধগম্য নয়। তার কাছে এই ধরনের বালস টাইপের কথা আশা করা যায় না। বিবৃতিতে আরও বলা হয়, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে দৃঢ় অবস্থান জনগণের সামনে তুলে ধরেছে জামায়াত ইসলামী। কাজী নাহিদ ইসলামের বক্তব্যের যৌক্তিক ভিত্তি নেই। নাহিদ ইসলামকে এমন বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। তবে জুলাই সনদ স্বাক্ষর করতে এখনও যারা বাকি আছেন তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলেও তা পূর্ণতা পেত। তবে সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। জাতীয় সনদ 2025 স্বাক্ষর করতে এসেছেন এবং আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন।
আমাদের প্রস্তাব ছিল একই সাথে 4 মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত। ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদে অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তি দেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করে জুলাই সনদের এনসিপি স্বাক্ষর করবে বলে আশাবাদও ব্যক্ত করেন উপদেষ্টা। রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মতপার্থক্য থাকে সেটা মতপার্থক্য, সেটা দূরত্ব না। এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐক্যমত কমিশনের সবকটা মিটিংয়েই ছিল, সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন। তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা, এইটা নিয়ে যখন ঐক্যমত কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাববো। ইসির কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বৈরাচারের মতো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, কমিশনের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। রোববার সকালে শাপলা প্রতীক ইস্যুতে কমিশনের সাথে আলাপ শেষে কথা বলেন তিনি। অন্যদিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন নিয়মনীতি ছাড়াই চলছে। এছাড়াও বলেন, গণভোটের আদেশ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে দিতে হবে। যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়, এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে না। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না। সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস থেকে হতে হবে, যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু। সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে ইসি জানায়, বিতর্কিত কেউ নির্বাচনকালীন দায়িত্বে থাকবে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সব কিছু স্থগিত। বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। নির্বাচন কমিশন যেই মুহূর্তে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে সেই মুহূর্তে দেশে অগ্নিকাণ্ডের মতো অশনি সংকেত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলাম ধর্মের অবমাননা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দাবি করেন, শেখ হাসিনা যেভাবে নির্বাচনের নামে প্রহসন করেছে, আলেম ওলামাদের উপর নির্যাতন করেছে, তার প্রতিবাদেই তারেক রহমানের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে। এখন দেশে নির্বাচনী আমেজ আসার সময় ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যারাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না।
তারা বাংলাদেশের গণতন্ত্র চান না। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে ২,০০০ মানুষ নিহত ও ২০,০০০ মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে ৭১-এর জন্য জামায়াত ইসলামী নিষিদ্ধ হওয়া উচিত। রোববার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করে সাংবাদিকদের একথা বলেন তিনি। যারা ৭১কে অস্বীকার করে, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে, যারা নতুন করে এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আরেকটি স্বাধীনতার ঘোষণা দিতে চান ৫ই আগস্টকে, তারা প্রকারান্তরে বাংলাদেশকে অস্বীকার করেন, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন। যারা মুক্তিযুদ্ধের ৭২-এর সংবিধানকে অস্বীকার করেন তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। অতএব এদেরকে ভোট চাওয়ারও কোনো অধিকার নেই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার সন্ধ্যায় রংপুরের একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্টদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে না পারায় এই ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত, এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায়, যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না, আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। আজ শহীদ মিনারে মহাসমাবেশ করবেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার সন্ধ্যায় অনশন থেকে সরে এসে এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন তারা। শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি মানছে না সরকার। এর আগে বাড়ি ভাড়ার মূল বেতনের ৫% নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ভুকা মিছিল করেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এ সময় অসুস্থ হয়ে বেশ কয়েকজন শিক্ষক। শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যদি এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষণে যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আগামীকালকে আমাদের যে প্রতিষ্ঠানের যে কর্মসূচি যে বিষয়টি ছিল, এটা কিন্তু অব্যাহতভাবে আছে। কোন শিক্ষক কোন রকমের শ্রেণী কার্যক্রমে, পরীক্ষা ডিউটিতে, প্রশাসনিক কাজে, কোন রকমের পাবলিক এবং আমাদের ইন্টারনাল পরীক্ষা অ্যাবসোলিউটলি সব আমরা বন্ধ ঘোষণা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা সত্ত্বেও যতটুকু সম্ভব ততটুকু বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষকদের দ্রুত শ্রেণীকক্ষে ফিরে যাবার আহ্বান জানান তিনি। সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে, আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন।
সাভারে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার সন্ধ্যায় সাভার থানার সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার, কমলাপুর বিরুলিয়া এলাকায় সিসিটিভি স্থাপন এবং সাভারে খুন, গুম, ধর্ষণ সহ অপরাধ দমনে বিশেষ টাস্ক ফোর্স গঠনের দাবি জানান বক্তারা। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতাকর্মীরা। পরে সাভার সার্কেল অফিসে অতিরিক্ত জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন তারা। এবং প্রশাসনকে এবং সাভারবাসীর কাছে আমি আহ্বান করছি, আপনারা প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুন। পার্টি আজকে আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের আহমেদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দুজন হত্যাকারীকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে। জোবায়ের আহমেদের সহপাঠীদের ধারণা, বিকেলে নূরবক্স লেন সড়কে টিউশনি করতে যান জোবায়ের, সেখানে তাকে হত্যা করা হয়। এরই মধ্যে জোবায়ের ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। দীর্ঘ সময় ভবনটির সিঁড়িতে মরদেহ পড়ে থাকায় বিক্ষোভ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল। নিহত জোবায়ের আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবর্তন ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। প্রত্যেকটা দরজায় সে কিন্তু ধাক্কা দিছে, একটা সিঙ্গেল মানুষকেও দরজা খুলে নাই। শুধু প্রশাসনের গাফলতির কারণে এখনো পর্যন্ত আমরা এখানে কোনো প্রকার এখনো সঠিক কোনো ইনফরমেশন আমরা পাই না যে আসলে কি হয়েছে, এখানে তাকে কিভাবে হত্যাকাণ্ডটা করা হয়েছে। জুবায়েদের আসামিরা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তারকৃত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জবিয়ানরা এই জায়গা ছাড়বো না। এদিকে জোবায়ের হত্যার প্রতিবাদে বংশাল থানার সামনে বিক্ষোভ করছে তার সহপাঠীরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, চলে যাচ্ছি তার কাছে। সিফাত, জানাবেন যে এখন পর্যন্ত কতজনকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং বিক্ষোভে কি বলছে তার সহপাঠীরা? এখন পর্যন্ত একজনকেই পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। এই ঠিক কিছুক্ষণ আগে 30 সেকেন্ড হবে ভেতরে তাকে প্রবেশ করানো হয়েছে এবং সামনে যেহেতু বিক্ষোভ চলছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেহেতু নিহত হয়েছেন, তার সহপাঠীরাই দেখতে পাচ্ছেন এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। আমরা একেবারে বংশাল থানার সামনে রয়েছি এবং সামনে নারী শিক্ষার্থীরাও এখানে এসে যোগ দিয়েছেন তার সহপাঠীর যে বিচার, সে বিচারের দাবিতে। কিছুক্ষণ আগেই যাকে আসলে সন্দেহ করা হচ্ছে অভিযুক্ত, যে শিক্ষার্থীকে পড়াতেন জুবায়েদ, তাকে আসলে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগেই এবং তাকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। এখন পর্যন্ত আর কাউকে গ্রেফতার করা হয়নি, তবে সিসিটিভি ফুটেজে কিন্তু আমরা দেখেছি দুইজনকে দৌড়ে পালিয়ে যেতে। তারা এটার সাথে কতটুকু যুক্ত তাদেরকেও সন্দেহ চোখে দেখছে পুলিশ, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আমরা বংশাল থানার সামনে রয়েছি। বংশাল থানার সামনে এখন যেটি অবস্থা, এই যে গাড়িগুলো এখন একেবারে একমুখী হয়ে চলাচল করছে, বংশাল থানার সামনে দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না, তাতে করে সামনে যানজট তৈরি হয়েছে। তবে সুষ্ঠু বিচার দাবি করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নারী শিক্ষার্থীরা হল থেকে এখানে চলে এসেছেন এবং তারা এখানে অবস্থান নিচ্ছেন। নিশ্চয় দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, তারা জাস্টিস চাচ্ছেন, উই ওয়ান্ট জাস্টিস প্রতিধ্বনি হচ্ছে এই বংশাল থানার সামনে। মূলত এই ঘটনা কি এবং কেন তাকে হত্যা করা হয়েছে, এখানে কোনো রাজনীতির যোগসূত্র আছে কিনা, নাকি শুধুমাত্র এই কোনো ব্যক্তিগত বিষয় রয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে বলে পুলিশ জানিয়েছে। তবে ছাত্রদলের সভাপতি যে ঘটনাস্থলে রাকিবুল ইসলাম রাকিব, তিনি এসেছিলেন, তিনি এসে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং তাঁতিবাজার মোড়ে ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে অবরোধ করেছিল, সেটি ছেড়ে দিয়েছে এবং যেহেতু তারা খোঁজ পেয়েছে যে অভিযুক্ত একজনকে হেফাজতে নিয়ে আসার খবর শুনে তারা এখানে বংশাল থানার সামনে নিয়ে আসা হয়েছে এবং যে নিহত জুবায়েদ
যাকে হত্যা করা হয়েছে এবং তার নিথর দেহ প্রায় ৫ ঘন্টা সে সিঁড়িতে পড়েছিল। তারপরেই আসলে তদন্ত কর্মকর্তারা পুলিশি হেফাজতে নিয়ে আসা হয় এবং পাশাপাশি তার যে মরদেহ সেটি সুরতহালের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সুরতহালের শেষে আসলে জানা যাবে তাকে আসলে কিভাবে হত্যা করা হয়েছে। তবে তিনি যে বলা হচ্ছে ছুরিকাঘাতের পরে তিনি বাঁচার চেষ্টা করেছেন, সেটি কিন্তু সে যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছে সে বাড়ির সিঁড়িগুলো দেখলে বোঝা যায় তিনি কয়েকটি ফ্ল্যাটেই কিন্তু গিয়ে রক্ত মাখা শরীর নিয়ে তার বাঁচার আকুতি জানিয়েছেন, কিন্তু আসলে সে মুহূর্তে তাকে কেউই সে অর্থে হয়তো সাহায্য করেনি, যার জন্য পরবর্তীতে সিঁড়িতে পড়ে যান তিনি এবং সেখানে তার মৃত্যু ঘটে। এবং এই যে আরমানি টোলার যে ঘটনা, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে ছাত্রদল বলেছে সারা বাংলাদেশের যে ক্যাম্পাসগুলো সেই ক্যাম্পাসগুলোতে তারা প্রতিবাদ মিছিল করবে এবং যে নারী শিক্ষার্থীরা, আমরা নারী শিক্ষার্থীদেরকে দেখছি তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই সাথে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার সহপাঠী বন্ধুর সিনিয়র জুনিয়র যারা এসেছেন তারা এখানে এসে তার যে হত্যাকারী তার সুষ্ঠু বিচারের দাবি করেছেন। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখছি বংশাল থানার সামনে এখন উত্তপ্ত পরিস্থিতি বলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী এবং ছেলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে এবং পরবর্তী সময়ে আসলে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি এবং তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। নিশ্চয়ই যাকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে তার যে জুবায়েদের যে শিক্ষার্থী ছিল যাকে তিনি পড়াতেন, যার বাসায় আসলে খুনটি হয় বাসার সিঁড়িতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়ের হত্যার প্রতিবাদে বংশাল থানার সামনে বিক্ষোভ করছে তার সহপাঠীরা। এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। নোয়াখালীর মসজিদে ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ২০ জন। রোববার বিকেলে সদর উপজেলার কাশেম বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় শনিবার কাশেম বাজার মসজিদে ছাত্র শিবির আয়োজিত কোরআন শিক্ষা ক্লাসের অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় রোববার দুপুরে সুধারাম মডেল থানার সাধারণ ডায়েরি করে ছাত্র শিবির। একই সঙ্গে একই মসজিদে দারসুল কোরআন প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি। পরে বিকেলে অনুষ্ঠান শুরু হলে বাইরে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দেয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষের সময় মসজিদের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন ছাত্র শিবিরের সদস্যরা। সন্ধ্যা 6:30টার দিকে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। নামাজ 4 রাকাত শেষ হওয়ার সাথে সাথে মুনাজাত হওয়ার আগেই তারা স্লোগান দিছে, দলীয় স্লোগান দেওয়ার পরে আমাদের মুসল্লি 2-3 জন বাধা দিছে। বাধা দেওয়ার প্রেক্ষিতে তারা তাদের উপরে অ্যাটাক করে। গ্যামজামের লগে এখানে দাঁড়াইবার লগে আমার টানি এরা পাড়া মাথা বাড়ি দ্বিমতনে পিড়া শুরু। ষড়যন্ত্রমূলক আমাদের নেতাকর্মীর উপর জঘন্যতম হামলা করেছে এবং আমাদের প্রায় 20-30 জন নেতাকর্মীকে আহত করেছেন। আমাদের যুবদলের সদস্য সচিব আহত হয়েছেন। পিছন দিক থেকে জিয়া সৈনিক বলে সেখানে যুবদল ছাত্রদল তারা যৌথভাবে তারা সেখানে অতর্কিতভাবে হামলা চালায়। এই হামলাতে আমাদের অনেক জনশক্তি তারা আহত হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 4 জন। রোববার দুপুরে কলেজের কান্দিপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মুস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মোহাম্মদ মাহিন ও মোহাম্মদ রিজভি। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জানায় রোববার সকালে কলেজের ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও তাওসিফের সঙ্গে বিজ্ঞান শাখার তানফির সিফাতের কথা কাটাকাটি হয়। পরে তাওসিফের উপর হামলা করে সিফাত। পরে পাল্টা হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। এ সময় গুরুতর আহত হন 4 জন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে কোটি টাকা মূল্যর ভারতীয় পোশাক ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা 10 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান শনিবার ভোরে 14 গ্রামের ককটবাজার
পোস্টে পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় 323 পিস ভারতীয় শাড়ি, 180 পিস শাল এবং 1714 পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 1 কোটি টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি। টাঙ্গাইলের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছলে ওথ পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে 3 থেকে 4 জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। চট্টগ্রাম বন্দরে প্রবেশের গেট পাস ও যানবাহন প্রবেশের বর্ধিত ফি স্থগিত করায় ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকাল থেকে বন্দরে 4 ঘন্টার কর্মবিরতি পালন করে C&F এজেন্টরা। এ সময় গাড়ি বন্দরে ঢুকতে না পারায় ব্যাহত হয় পণ্যের শিপমেন্ট। এর আগে ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত 15 অক্টোবর থেকে 52টি সেবা খাত গড়ে প্রায় 41% হারে বর্ধিত মাশুল কার্যকর করে বন্দর। একই সাথে গেট পাস ও পরিবহন প্রবেশ ফি বাড়ানো হয়েছে 4 থেকে 10 গুণ। বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করছে এবং আগে যে দাবি দেওয়া ছিল সেটাও কিন্তু এখন মেনে নিছে। আমাদের গেট পাস দেওয়া শুরু হয়ে গেছে। ট্রাক ড্রাইভাররা এদেরও যে গাড়িগুলো অবরোধ করা ছিল এটা প্রত্যাহার করে দিচ্ছে। এখন সব গাড়ি বর্তমানে এখন সব গাড়ি ঢুকে যাবে। এক গেট পাস দিচ্ছে এদেরকে, গেট পাস দেওয়ার পর গাড়ি ঢুকবে। দেশের আমদানি রপ্তানি অর্থনীতি বাণিজ্য সবকিছু স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। বরিশালে উদযাপিত হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব, যেখানে হাজারো মোমবাতির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে বরিশাল নগরীর মহাশ্মশান। প্রতিবছর কালীপুজোর আগের দিন সন্ধ্যায় করা হয় এই আয়োজন। মোমবাতি জ্বালিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার মধ্যে দিয়ে শুরু হয় দীপাবলি উৎসব। সমাধিগুলো সাজানো হয় পছন্দের খাবার সহ নানান উপাচারে। এদিকে একই আয়োজন ছিল পটুয়াখালীতেও। রোববার সন্ধ্যায় শত শত নারী পুরুষ হাজির হয় পৌর শ্মশান এলাকায়। আগরবাতি, মোমবাতি ও স্বজনের প্রিয় খাবার নিয়ে আসেন সবাই। পরে প্রার্থনা শেষে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করেন। কুষ্টিয়ার আখড়াবাড়িতে 3 দিনের সাধু সঙ্গ শেষ হয়েছে। রোববার সঙ্গ ছেড়ে আপন নিরে ফিরে যান সাধু বাউলরা। 3 দিনের স্বর্ণোৎসবে লালন সাইজির মানবতার বার্তা ও দর্শন ধারণ করেন ভক্ত অনুরাগীরা। লালনের গান, বাণী ও সাধু গুরুদের জীবনাচরণের পালায় জমে ওঠে স্মরণোৎসব। এবারে লালন আয়োজনে ভিড় ছিল অন্যবারের চেয়ে বেশি। এবার প্রথম আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস ঘিরে রাষ্ট্রীয়ভাবে সাধুসঙ্গের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা বুথ ক্যাম্পেইন করেছে ডাকসু। জরুরি মুহূর্তে হাসপাতালে যাওয়ার আগেই যাতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা দিতে পারে সেজন্য এই আয়োজন বলে জানান ডাকসুর জিএস SM ফরহাদ। আমাদের মেডিকেলটাকে আধুনিকরণ এবং এখানকার সেবাগুলোকে আরো একটু ভালো করা, ওষুধ সার্ভিসটাকে কিভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটির সাথে আমরা বসছি। এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া। আবার ডক্টরস এখানে এক্সপার্ট ডক্টররা আসেন না, এখানে কোনো রকম চালাই দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টররা কিভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায়। তো আমরা এটা যেহেতু লং টার্ম প্রসেস, পুরো মেডিকেলটাকে চেঞ্জ করা, তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
হামাস ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চল রাফা এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতির শর্ত ভেঙে তাদের বাহিনীর ওপর হামলা চালানোয় পাল্টা জবাব হিসেবে বিমান হামলা চালিয়েছে তারা। যদিও হামাসের দাবি তারা যুদ্ধবিরতির শর্ত মেনে চলছে। এদিকে গাজা যুদ্ধকে মুক্তির যুদ্ধ হিসেবে নামকরণের ভোটাভুটির আয়োজন করে রোববার মন্ত্রিসভায় বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে থাকা আরও 15 ফিলিস্তিনির মরদেহ গ্রহণ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে এখন পর্যন্ত 150 ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠালো তেল আবিব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন লক্ষাধিক মার্কিন নাগরিক। স্থানীয় সময় শনিবার সকালে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ট্রাম্প বিরোধী এই নো কিংস বিক্ষোভের অংশ হিসেবে 2,500-এরও বেশি র্যালি বের করেন আয়োজকরা। এরপর গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব বহন করে এমন বিভিন্ন লাইন লেখা প্লেকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নিতে দেখা যায় বিক্ষোভকারীদের। তাদের অভিযোগ, ট্রাম্পের অভিবাসন ও শিক্ষা সহ বিভিন্ন নীতি দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। মাত্র 4 মিনিটেই মই বেয়ে প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘর থেকে 9টি অলংকার চুরি করেছে 3 থেকে 4 জনের একটি ডাকাত দল। এরই মধ্যে একটি অলংকারের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্কৃতিমন্ত্রী। এ ঘটনায় একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে জাদুঘরটি। স্থানীয় সময় রোববার সকালে পূর্ব নির্ধারিত সময় জাদুঘরটি খোলার পরপরই ডাকাতির ঘটনা ঘটে। যদিও কি ডাকাতি হয়েছে সে বিষয়টি এখনো অস্পষ্ট। মুখোশধারী 3 ব্যক্তি জানালা বেয়ে ভেতরে ঢুকে অন্তত 9টি অলংকার চুরি করে স্কুটারে চড়ে পালিয়ে যায়। সংস্কার কাজের জন্য বাইরে থাকা একটি লিফট ব্যবহার করে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢোকে তারা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ডাকাতির কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ। জাদুঘর বন্ধ রেখে দেয়াল ভেতরে আটকা পড়েন বহু দর্শনার্থী। গ্রীষ্মকালীন ঝড় ফেংশনের আঘাতে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে অতিবৃষ্টিতে বিপর্যস্ত ফিলিপিন্সের মধ্যাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 47,000 মানুষকে। এছাড়া আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় অঞ্চলে। ফিলিপিন্সের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শনিবার দিনের শুরুতেই সোগের প্রদেশে আঘাত হানে গ্রীষ্মকালীন ঝড় ফেংশন। স্থানীয় ভাষায় যার নাম দেয়া হয়েছে রামিল। আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় 65 থেকে 90 কিলোমিটার। সোমবার নাগাদ ঝড়টি ফিলিপিন্স অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বন্যা কবলিত ও উপকূলের বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। মাছ ধরার ছোট নৌকা নিয়ে উত্তাল সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। অলৌকিক ঘটনার দেবতার স্মরণে পেরুর রাজধানী লিমার রাজপথে নেমেছে দেশটির ক্যাথলিক ধর্মানুসারীরা। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। বেগুনি রঙের পোশাক পরে নারী ও পুরুষ যোগ দেন র্যালিতে। এতে যোগ দিয়েছেন দেশটির নতুন অন্তর্বর্তী সরকার প্রধান হোসে জেরিও। 1987 সাল থেকে পেরুর বাসিন্দারা ঐতিহ্যের সঙ্গে দিনটি পালন করে আসছে। মালয়েশিয়ার ঐতিহাসিক প্রাদেশিক শহর মালাক্কায় অনুষ্ঠিত হল মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যাল। 4 দিনব্যাপী এই ফেস্টিভ্যালে অংশ নেয় বাংলাদেশ সহ বিশ্বের 8টি দেশ। 4 শতাধিক বুথের মাধ্যমে তুলে ধরা হয় খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, ট্যুরিজম সহ নানান জিনিস।
মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রদেশের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অতিথি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাই কমিশনের সহায়তায় খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শন করে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। এছাড়া প্রদর্শিত হয় তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিক সহ সামগ্রী ও ওষুধ সামগ্রী। হাই কমিশন জানিয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এ কারণে কুয়ালালামপুর ছাড়াও অন্যান্য প্রদেশে বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাজার সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ। চলতি বছরে এখন পর্যন্ত মালয়েশিয়ায় 4টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ হাই কমিশন। সিনেমা শুটিংয়ের জন্য দিন দিন চলচ্চিত্র নির্মাতা ও ভ্রমণ পিপাসুদের কাছে বিখ্যাত হচ্ছে চীনের উপকূলীয় শহর কিংডাও। ঐতিহাসিক ইউরোপীয় ধাঁচের পাশ্চাত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দীর্ঘদিন ধরে চলচ্চিত্র শুটিংয়ের একটি অনন্য স্থানে পরিণত হয়েছে শহরটি। এ লিটল রেড ফ্লাওয়ার, অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ এর মতো অনেক জনপ্রিয় টিভি নাটক ও দেশীয় চলচ্চিত্রের শুটিং হয়েছে উপকূলীয় এই শহরটিতে। চলচ্চিত্রগুলোতে শহরটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে অনেক পর্যটক পাড়ি জমাচ্ছেন শহরটিতে। পাশাপাশি শহরটিকে আকর্ষণীয় করেছে এর ঐতিহ্যবাহী খাবারও। চীনের প্রথম ভারী শিল্প চলচ্চিত্র কেন্দ্র অবস্থিত কিংডাও শহরে সাবমেরিন কেবলের কারণে এখানকার আরেকটি আকর্ষণ। অনেক ভ্রমণ পিপাসু চলচ্চিত্রের মতো এটিতে চড়ে পাড়ি জমান শহরটিতে। এবারে খেলার খবর। ঋষাদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দারুণ কিছু রেকর্ডও করেছেন এই স্পিনার। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে ক্রমেই দলের ভরসা হয়ে উঠছেন তিনি। প্রথম ডানহাতি বাংলাদেশি স্পিনার হিসেবে ওডিআইতে ফাইফারের দেখা পেয়েছেন ঋষাদ। এমনকি বাংলাদেশি স্পিনারদের মাঝে সেরা বোলিং ফিগারও এখন তারই। আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম, তো প্রথম একটা আবার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কাভার করে ফেলছি ইনশাল্লাহ। আসলে তেমন কিছু বলার নেই, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার, তো এটা নর্মাল, এটা আমার জব। আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়। যে জায়গায় 180 সে জায়গায় যদি 210-15 হয়, তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।